শুভ শাড়িটা কিনে শপিং ব্যাগটা হাতে নিয়ে নেহার পাশে এসে দাঁড়াতে না দাঁড়াতেই নেহা এক প্রকার ছো মেরে সেটা শুভর হাত থেকে কেড়ে নিল। তার চোখে মুখে কৌতূহল। সে ভ্রু নাচিয়ে বলল, হোয়াইটস ইন দিস ব্যাগ? এটাতে কি আছে? শুভ অপ্রস্তুত হয়ে নেহার হাত থেকে ব্যাগটা আবার নিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে না নেহা, এটা কিন্তু। শুভর কথা শেষ হওয়ার আগেই নেহা সজোরে সরে গেল এবং তড়িঘড়ি করে ব্যাগ থেকে শাড়িটা বের করে ফেলল। সেই গাঢ় নীল রঙের জমকালো শাড়িটা দেখে নেহার চোখ জোড়া লোভে আর খুশিতে চিকচিক করে উঠল। সে উত্তেজনায় বলে উঠল, ওয়াও, দিস শাড়ি ইজ জাস্ট গর্জাস। এটা আমার জন্য, তাই না শুভ? আমার চয়েস তুমি দারুণ বোঝো। শুভ নিজের ভেতরে ধাওয়া করে জ্বলতে থাকা রাগটা কোনো মতে কন্ট্রোল করে শান্ত গলায় বলতে চাইল, নো নেহা, লিসেন টু মি। এটা তোমার জন্য নয়, এটা আসলে। কিন্তু সত্যটা বলার সুযোগ সে পেল না। ঠিক তখনই নেহার মা সানজিদা খান হাজির হলেন। মেয়ের হাতে দামি শাড়িটা দেখে তিনি বেশ তৃপ্তির হাসি দিয়ে শুভর দিকে তাকিয়ে গদগদ হয়ে বললেন, আরে বাহ, শাড়িটা তো দারুণ। কে দিল? শুভ বাবা দিয়েছে বুঝি? নেহা মুহূর্তে শাড়িটা নিজের কাঁধের ওপর মেলে ধরল এবং আয়নায় নিজেকে দেখতে দেখতে অন্তত লজ্জা মাখা গলায় আদুরে স্বরে বলল, মম, তোমার জামাই আমার জন্য এটা সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছে। সানজিদা খান শাড়িটা নিজের হাতে তুলে নিলেন। কাপড়ের কারুকাজ আর জমকালো পরের দিকে শুকনো দৃষ্টিতে তাকাতে তাকাতে তিনি শুভর দিকে ফিরে তৃপ্তির হাসি দিলেন। যাই বলো শুভ, তোমার চয়েস আছে, মানতেই হবে। শাড়িটা একদম রাজকীয় হয়েছে। শুভর ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, এই শাড়িটা ওর জন্য নয়, কিন্তু পরিস্থিতির চাপে সে নিজের ভেতরের প্রবল বিরক্তি চেপে রাখল। রাগে তার হাতের মুঠো শক্ত হয়ে এলো, গলার রগগুলো টান টান হয়ে উঠল। নেহা তখন শাড়িটা আঁকড়ে ধরে উত্তেজনায় টইটুম্বুর হয়ে শুভকে বলল, শুভ, তুমি জাস্ট 2 মিনিট এখানে দাঁড়াও। আই অ্যাম কামিং ইন আ ফ্যাক্স। আমি শাড়িটা আমার বেস্টিদের দেখিয়ে আসি। ওরা নিশ্চয়ই ওই শোরুমে আছে, দেখলে জলে পুড়ে ছারখার হয়ে যাবে। বলেই নেহা কারো উত্তরের অপেক্ষা না করে প্রজাপতির মতো ডানা মেলে ওদিকে দৌড়ে চলে গেল। সানজিদা খানও মেয়ের আনন্দ দেখে হাসি মুখে তার পিছু পিছু চলে গেলেন। পুরো জায়গাটা এখন ফাঁকা। শুভ একা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ফুটে উঠছে তীব্র ঘৃণা আর বিরক্তি। সে দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, লাইক মাদার লাইক ডটার। যেমন মা তেমন তার মেয়ে। অসহ্য। শুভ রাগে ফুঁসতে ফুঁসতে আবার সেই শাড়ির শোরুমে ঢুকে পড়ল। তার চেহারা যা অবস্থা, মনে হচ্ছে সামনে যাকে পাবে তাকে কাঁচা গিলে খাবে। সেই কর্মচারী শুভকে ওভাবে ঝড়ের বেগে আসতে দেখে ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভাবল, নির্ঘাত শাড়িতে কোনো বড় সমস্যা বা রিজেক্ট ধরা পড়েছে, নয়তো লোকটা এভাবে তেড়ে আসবে কেন? কর্মচারীরা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় শুভর সামনে গিয়ে দাঁড়ালো। স্যার, ইজ দেয়ার অনি প্রবলেম? শাড়িতে কি কোনো রকম রিজেক্ট ধরা পড়েছে স্যার? শুভ তার দিকে লাল চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, নো। ওই একই রকম শাড়ি আমার আবার চাই। প্যাক ইজ রাইট নাও ফাস্ট। কর্মচারীরা বুক থেকে একটা অস্থির নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলল, শিওর স্যার, আপনি একটু দাঁড়ান, আমি এখনই দিচ্ছি। বেচারা পুরো শোরুম তন্ন তন্ন করে খুঁজল সব আলমারি, কিন্তু দুঃখের বিষয়ে সব রক
অলট পালট করেও সে শাড়িটা পেল না, মানে কালেকশনটা পেল না। শেষ হয়ে গিয়েছে। মুহূর্তে কর্মচারীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁচুমাচু হয়ে শুভের সামনে এসে দাঁড়ালো। সরি স্যার, আসলে ওই কালেকশনটা শেষ হয়ে গেছে। ওই একটাই পিস ছিল। আপনি চাইলে আমি আপনাকে এর থেকেও ভালো শাড়ি দেখাতে পারি স্যার। শুভর মাথায় তখন রক্ত চড়ে গেছে। মাথা ঠিক রাখতে না পেরে সে কাউন্টার কাচের ওপর সজোরে এক থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, আই সেড নো! আমার ওই নীল শাড়িটাই চাই। এখনই ব্যবস্থা করে দিবি, না হলে তোদের এই পুরো শোরুম আমি উড়িয়ে দেব। শুভের অগ্নিমূর্তি দেখে কর্মচারীরা গলার শব্দ শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে ভয়ে তোতলামি করতে করতে বড় বড় ঢোক গিলে বলল, স্যার, জাস্ট 1 মিনিট, আমি আমাদের অন্য সব আউটলেটে খবর দিচ্ছি, কোথাও না কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে। শুভ হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডু ইট ফাস্ট, আমার হাতে একদম সময় নেই। কর্মচারীটা হন্য হয়ে এক এক জায়গায় ফোন দিতে শুরু করলো। সে শাড়িটার ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো, বারবার তাগাদা দিল, কিন্তু প্রথম কয়টা দোকান থেকে না উত্তর এলো। যা শুনে শুভের মেজাজ সপ্তমে। শুভের মেজাজ যখন সপ্তমে ঠিক তখনই শেষ জায়গা থেকে একটা আশার আলো দেখা গেল। কল কেটে কর্মচারীটা কিছুটা স্তব্ধ করে শুভর দিকে তাকিয়ে বলল, স্যার, শাড়িটা পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো আমাদের ডেলিভারি দেওয়ার মতো কোনো লোক এখন খালি নেই যে এসে দিয়ে যাবে। আপনি কি কষ্ট করে নিজে গিয়ে নিয়ে আসতে পারবেন? আমি আপনাকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। শুভ এক মুহূর্ত দেরি না করে ফোন থেকে নাম্বার বের করে কর্মচারীর সামনে ধরলো। তার চোখে এখন একটা যে নীল শাড়িটা হৃদির পাওয়া, সেটা সে হৃদির হাতেই তুলে দেবে। সে গম্ভীর গলায় বলল, গিভ মি দ্য অ্যাড্রেস, ঠিকানাটা এখনই আমার ফোনে মেসেজ করেন। কর্মচারী তড়িঘড়ি করে লোকেশনটা শুভের ফোনে পাঠিয়ে দিল। ঠিকানায় চোখ বুলিয়ে শুভ নিজের ভেতরে একটু লজ্জিত বোধ করলো। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কর্মচারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসলে আই অ্যাম রিয়ালি সরি আপনার সাথে এভাবে বিহেভ করার জন্য। কর্মচারীটি বিনীতভাবে হেসে বলল, আরে না না স্যার, কিছু মনে করি নাই। এই লাইনে কত মানুষ রাগ দেখায়, ওসব আমাদের অভ্যাস হয়ে গেছে। তবে স্যার, ডোন্ট মাইন্ড, শাড়িটা নিশ্চয়ই আপনার খুব স্পেশাল কারো জন্য, নাহলে এই সামান্য একটা শাড়ির জন্য কেউ এতটা পাগলামি করতে পারে? তা আগে কখনো দেখিনি। শুভ তার কথার কোনো উত্তর দিল না। কর্মচারীর কথাটা যেন তীরের মতো গিয়ে তার বুকে বিঁধল। সে কি সত্যি হৃদির জন্য পাগলামি করছে? শুভ এক পলক লোকটার দিকে তাকিয়ে গাম্ভীর্য বজায় রেখে সোজা শপিং মল থেকে বেরিয়ে গেল। 2 ঘন্টার দীর্ঘ লড়াই শেষে শুভ সেই আকাঙ্ক্ষিত শাড়িটা নিয়ে শপিং মলে হাজির হলো। তবে এবার সে আর ভুল করলো না। শাড়িটা খুব সাবধানে গাড়ির ড্যাশবোর্ডে রেখে লক করে দিল। সে জানে এই শাড়িটা নেহার চোখে পড়া মানেই আবার নতুন কোনো ঝড়। তারপর শুভ শপিং মলের ভেতরে ঢুকলো। নেহা তখন রাগে আর বিরক্তি নিয়ে ডানে বামে পায়চারি করছিল। শুভকে দেখা মাত্রই সে তেড়ে এসে বলল, দিস ইজ টু মাচ। শুভ, কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? আমাকে এভাবে একা ফেলে রেখে যাওয়াটা কি তোমার কাছে খুব জরুরি ছিল? শুভ তার হাতটা পকেটে পুরে অন্তত শীতল আর রুক্ষ গলায় বলল, লিসেন নেহা, আই অ্যাম নট অবলাইজড টু আনসার অল ইউর কোশ্চেন। সব প্রশ্নের উত্তর দিতে আমি তোমার কাছে বাধ্য নই। আর শোনো,
আমার উপর এমন অধিকার ফলাবে না একদম। আমার এসব আদিক্ষেতা মোটেও পছন্দ না। নেহা শুভর এমন সরাসরি আর কঠিন কথা শুনে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে চড়া গলায় বলল, কিন্তু শুভ, আমি তোমার হতে যাওয়া ওয়াইফ। আমার জানার পূর্ণ অধিকার আছে তুমি কোথায় যাও আর কি করো। শুভ এক পা এগিয়ে এসে নেহার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীর স্থির ভাবে বলল, ইউ আর নট মাই ওয়াইফ ইয়েট হওনি এখনো তুমি আমার স্ত্রী, আর হবে কি না সেটাও সময়ের ওপর ছেড়ে দাও। সো নিজের সীমার মধ্যে থাকো। শুভের কথা শেষ হতেই নেহার মুখে বাঁকা হাসি ফুটল। সে জেদ মেশানো গলায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, সিন্স আই অ্যাম গোয়িং টু বি, আই উইল মেক ইট হ্যাপেন। দিস আ চ্যালেঞ্জ। যেহেতু হতে যাচ্ছি সেহেতু হয়েই ছাড়বো। দেখে নিও। শুভ আর একটা শব্দ খরচ করলো না। সে খুব ভালো করেই জানে নেহার মতো একটা মেয়ের সাথে কথা বাড়ানো মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা আর নিজেকে আরো বেশি বিরক্তি করা। ও শুধু নিজের স্বার্থটাই বোঝে। শুভ পকেট থেকে ফোন বের করে স্কুলে এক পলক তাকিয়ে সেখান থেকে সরে গেল। শপিং শেষে করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সারা দিনের খাটাখাটনিতে সবার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। চৌধুরী বাড়ির সবাই দু হাত ভর্তি ব্যাগ নিয়ে গাড়ির কাছে এসে জড়ো হলো। নেহারাও বিদায় নিয়ে তাদের গাড়িতে করে চলে গেছে। হৃদি কোনোমতে নিজেকে টেনে নিয়ে গাড়ির কাছে আসতেই তার চারপাশটা হঠাৎ দুলতে শুরু করলো। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল তার। সারাদিন পেটে এক দানাও পড়েনি। দুপুরে সবাই যখন রেস্টুরেন্টে খাবার খেয়েছিল, হৃদি তখন এক টুকরো খাবারও মুখে তোলেনি। সবার চোখের আড়ালে সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছিল সে। দীর্ঘ সময়ের মানসিক যন্ত্রণা আর শরীরের ওপর এই চরম অবহেলা সব মিলিয়ে হৃদির শরীর আর সায় দিল না। হঠাৎ প্রচণ্ড মাথা ঘুরে সে নির্জীবের মতো তীব্র পিছে ঢালা মাটিতে লুটিয়ে পড়ল। সবাই তখন গাড়িতে উঠে পড়েছে। শুভ গাড়ির ডোর খুলে সবে উঠতে যাবে, ঠিক তখনই তার ষষ্ঠ ইঞ্জিনিয়ার যেন কুডাক দিয়ে উঠল। সে কি মনে করে একবার পিছনে ফিরে তাকালো আর সাথে সাথে তার কলিজা যেন শুকিয়ে গেল। হৃদি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। শুভ এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো দৌড়ে এসে হৃদির নিথর দেহটা আগলে ধরল। সে হৃদির মাথাটা নিজের হাঁটুর ওপর রেখে তার ফ্যাকাশে গালে হালকা থাপড় দিয়ে অস্থির গলায় বলে উঠল, এই হৃদি, হৃদি, কি হয়েছে তোর? ওপেন ইউর আইজ। চোখ খোল হৃদি। শুভের গলার আওয়াজ শুনে গাড়ির ভেতর থেকে সাহেরা চৌধুরী আর রাবেয়া এহসান চিৎকার করে বেরিয়ে এলেন। শুভর হাত কাঁপছে। হৃদির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে দাঁতে দাঁত চেপে বড়দের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সবাই হা করে তাকিয়ে আছেন কেন? বি সাম ওয়াটার, দ্রুত পানি আনুন। ইকবাল এহসান এক প্রকার দৌড়েই গাড়ি থেকে নেমে আসলেন। সাহেরা চৌধুরী দ্রুত পানির বোতল এনে শুভর হাতে দিতেই সে তড়িঘড়ি করে হৃদির ফ্যাকাশে মুখে আর চোখের পাতায় পানির ঝাপটা দিল। ঠান্ডা পানির ঝাপটায় হৃদির অবশ হয়ে আসা স্তনগুলো একটু সজাগ হলো। সে খুব ধীরে ধীরে চোখের পলক ফেলল। ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতেই সে দেখল তাকে ঘিরে পুরো পরিবারের সবাই চরম অস্থিরতা নিয়ে তাকিয়ে আছেন। হৃদির শরীরটা তখনও নিস্তেজ, নড়াচড়া করার শক্তিটুকু নেই। ইকবাল এহসান মেয়ের কপালে আর গলায় হাত দিয়ে
ব্যাকুল হয়ে বললেন, কি হয়েছে মা তোর? হঠাৎ এভাবে পড়ে গেলি কেন? শরীর কি খুব খারাপ লাগছে তোর? হৃদি ঘোর কাটতেই অনুভব করলো সে শুভর হাঁটুর উপর মাথা দিয়ে শুয়ে আছে। শুভর হাতের স্পর্শ তখনও তার গালে লেগে আছে। মুহূর্তের মধ্যে এক বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। সে তাড়াতাড়ি মাথা উঁচু করে মাটিতে হাত দিয়ে কোনো মতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করলো। তার বাবার দিকে তাকিয়ে জড়সড় হয়ে বলল, জানি না আব্বু, আমি নিজেও জানি না আমি হঠাৎ করে পড়লাম কিভাবে। শুভ তখনও হৃদির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর রাগ আর উষ্ণকণ্ঠতা খেলা করছে। সে অত্যন্ত গম্ভীর আর রুক্ষ গলায় বলল, তুই আজকে সারাদিন কিছু খাসনি তাই না? কারণ তোর শরীর দুর্বল হলেই তুই জ্ঞান হারাস। হৃদি বিষমে পাথর হয়ে শুভর দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন কপাল ছুঁই ছুঁই। সে মনে মনে ভাবল, শুভ ভাইয়া কিভাবে জানলো আমার এই পার্সোনাল সমস্যার কথা? তো শুধু আম্মু, আব্বু আর ইমন জানে। আমি তো জানি আমি যদি বেশিক্ষণ না খেয়ে থাকি তবে আমার প্রেশার একদম লো হয়ে যায়। শরীরের মাথা অতিরিক্ত দুর্বল হয়ে আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু এই গোপন কথাটি বাইরের কেউ জানে না। তবে শুভ ভাইয়া এটা জানলো কিভাবে? হৃদিকে ওভাবে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শুভর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে সবার সামনে সিংহ গর্জনে চিৎকার করে উঠল, কি বলছি শুনতে পাসনি? তুই জানিস তুই না খেয়ে থাকলে তোর শরীরের প্রেশার লো হয়ে যায় আর তুই জ্ঞান হারাস। তাহলে জানা সত্ত্বেও এত কেয়ারলেস কেন তুই? সোহান চৌধুরী শুভর কথা শুনে চরম বিষমে নিয়ে হৃদির দিকে তাকিয়ে বললেন, কিরে হৃদি, কিছু খাসনি মানে? শুভ এসব কি বলছে? তুই না দুপুরে আমাদের সাথেই খেতে বসলি? হৃদি মাটির ওপর বসে কাঁপছে। সে অপরাধবোধ আর লজ্জা লুকাতে কাঁপা কাঁপা গলায় মিথ্যা বলার চেষ্টা করলো, না না, আমি খেয়েছি। বাকিটুকু বলার আগেই শুভ সবার সামনে প্রচণ্ড রাগে হিতাহিতে জ্ঞান হারিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির নরম গালে। পুরো শপিং মলের পার্কিং এরিয়া যেন এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। বাড়ির সবাই স্বস্তি। কারো মুখে কোনো কথা নেই। হৃদির যন্ত্রণায় আর অপমানে গালে হাত দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল শুভ। আবার সিংহগর্জনে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আবার মিথ্যা বলিস? লজ্জা করে না বড়দের সামনে এভাবে অনর্গল মিথ্যা বলতে? হাউ ডেয়ার ইউ লাই টু আস? তুই কি ভেবেছিস তোর এই ন্যাকামি আমি ধরতে পারবো না? হৃদি গালে হাত দিয়ে অঝরে কেঁদেই যাচ্ছে। তার কান্না যেন থামার নাম নেই। সোহান চৌধুরী পরিস্থিতি বেগতি দেখে শুভর কাঁধে হাত রেখে গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, শুভ থাক, হৃদিকে আর কিছু বলিস না। ছোট মানুষ, ভুল করেছে, অনেক ঝামেলা হয়েছে, এখন রাত হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চল। শুভ আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়ির বড়রাও একে একে গাড়ির দিকে পা বাড়ালেন। হৃদি দুহাতে মাটির ওপর ভর দিয়ে টলমল পায়ে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু শরীর এতটাই নিস্তেজ হয়ে পড়েছে যে ভারসাম্য রাখতে না পেরে সে আবার পড়ে গেল। শুভ বিষয়টি লক্ষ্য করলো। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে বজ্রগতিতে নিচু হয়ে এক ঝটকায় হৃদিকে পাজা কোলে করে তুলে নিল। হৃদি এই আচমকতায় ভীষণ অবাক হয়ে গেল। নিজেকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য
অবচেতনভাবেই শুভের গলা জড়িয়ে ধরল। হৃদির অশ্রুবে যেন না, চোখ দুটো শুভর পাথরের মতো শক্ত আর গম্ভীর। মুখের দিকে ধীর হয়ে রইল শুভ, কোনো দিকে না তাকিয়ে অন্তত ধীর পায়ে সামনের গাড়ির দিকে হেঁটে যাচ্ছে। তারা বাহুবন্ধ অনেক শক্ত, যেন হৃদিকে সে এক চুলও ছাড়বে না। হৃদি শুভের বুকের ধুকপুকানি অনুভব করতে পারছে। সে তার অশ্রু মাখা চোখে শুভের দিকে তাকিয়ে মনে মনে করুণ সুরে বলল, আপনি শুধু আমার শরীরের ক্লান্তি আর উপরের কষ্টটাই দেখলেন শুভ ভাইয়া, অথচ আমার ভেতরের রক্তক্ষরণটা একেবারও দেখলেন না। আমার ভেতরটা যে আপনাকে অন্য কারো সাথে দেখার যন্ত্রণা আর আপনাকে না পাওয়ার শোকে তিল তিল করে মারা যাচ্ছে, সেই কষ্টটা কেন আপনার চোখে পড়ছে না? কেন আপনি আমার হৃদয়ের হাহাকার বুঝতে পারছেন না? শুভ ধীরে ধীরে অন্তত সতর্কতার সাথে হৃদিকে গাড়ির সিটে বসিয়ে দিল। এরপর কোনো কথা না বলে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা শুভর চোয়াল শক্ত হয়ে রইল। একেবারের জন্য সে হৃদির দিকে তাকালো না। সবাই ধকল সামলে বাড়ির ভেতরে এসে সোফায় গা এলিয়ে দিল। রাবেয়া এহসান এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি হৃদির জন্য রান্নাঘর থেকে খাবার আনতে গেলেন। হৃদি তখনও শরীরের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। সে ধীরে ধীরে সোফায় এসে বসল। হঠাৎ শুভ ডাইনিং রুমে এলো, তার হাতে একটা শপিং ব্যাগ। সে সরাসরি হৃদির সামনে এসে ব্যাগটা হৃদির পাশে রেখে শীতল গলায় বলল, দিস ইজ ফর ইউ, এটা তোর। বলেই সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সোজা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হৃদি প্রচণ্ড অবাক হয়ে শপিং ব্যাগটার দিকে তাকিয়ে রইল। হৃদির কাজিন মিহি পাশ থেকে কিছুটা ভ্রু নাচিয়ে কৌতূহলী গলায় বলল, কিরে, খুলে দেখ। শুভ ভাইয়া আমাদের কাউকে কিছু দিল না, অথচ তোকে স্পেশালি গিফট দিল। দেখি তো কি দিল। হৃদি কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিজের কোলের উপর টেনে নিল। তার বুকটা তখন প্রবল বেগে ধড়ফড় করছে। সে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে কাপড়টা বের করলো, আর এক মুহূর্তে তার চোখ ছানাবড়া হয়ে গেল। এটা তো সেই শাড়ি, সেই নিখুঁত নকশা রাজকীয় শাড়িটা, যেটা সকালে সে তৃষ্ণার্ত চোখে পছন্দ করেছিল। কিন্তু সেই শাড়ি শুভ ভাইয়া কোথায় পেল? সে তো তখন নেহার সাথে ব্যস্ত ছিল। শাড়িটা দেখে মিহি চোখ কপালে তুলে বিস্ময় নিয়ে বলল, ওয়াও শাড়ি। বলেই মিহি এক প্রকার ছো মেরে হৃদির হাত থেকে শাড়িটা নিল। শাড়ির ওপরের নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে সবার পাগল হওয়ার মতো দশা। পাখি অবাক হয়ে শাড়ির জমিনে হাত বুলিয়ে বলল, শুভ ভাইয়া তোকে এত দামি আর সুন্দর শাড়ি গিফট করলো, অথচ আমাদের জন্য কিছুই আনলো না। চলবে না, চলবে না, আমরা এখনই শুভ ভাইয়াকে গিয়ে ধরবো। এইটা কোন ধরনের বিচার? কিন্তু হৃদি তখন অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। এই শুভ মানুষটাকে সে কোনোভাবেই মেলাতে পারছে না। যে মানুষটা একটু আগে সবার সামনে তাকে চড় মারলো, সেই মানুষটা আবার এত যত্ন করে তার পছন্দের শাড়িটা কিনে আনলো। শাড়িটি যে তার খুব পছন্দ হয়েছে, এইটা শুভ কিভাবে জানলো? আর সে না খেয়ে থাকলে জ্ঞান হারিয়ে ফেলে, এই অতি গোপন খবরটা বা শুভ জানলো কিভাবে? হৃদির মনে হচ্ছে শুভ মানুষটা যেন এক গভীর রহস্যের সমুদ্র, যেখানে ডুব দিলেও কোনো কূল পাওয়া যায় না। রাত 12টা, শুভর চোখে ঘুম নেই।
সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তার ধীর দৃষ্টি দূরের নিকষ কালো আকাশের দিকে। হঠাৎ শুভ কি মনে করে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের গ্যালারি স্ক্রল করে একটা ছবি বের করলো সে। ছবিটা দেখা মাত্রই শুভর পাথরের মতো শক্ত মুখে এঁকে চিলতে মায়া মাখানো হাসি ফুটল। সে ছবিটির দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে বলল, নীল আকাশের মতো তুই সুন্দর। তোমার ওই ডাগর ডাগর চোখ কেড়ে নিয়েছে বহুকালে আমার এই মন। তোমার মুখে রয়েছে অদ্ভুত এক মায়া, যে মায়া দেখলে কেটে যায় আমার সকল ক্লান্তি ছায়া। কথাগুলো বলে শুভ ফোনটা পকেটে রেখে ধীর লয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতেই মুহূর্তের মধ্যে ফোনের স্ক্রিনে থাকা ওই মায়াবী মুখটা তার চোখের সামনে জীবন্ত হয়ে ভেসে উঠল। শীতল বাতাসের ঝাপটায় শুভ যেন সেই গায়ের সুবাস অনুভব করতে পারল। সে গভীর এক আবেশে বিড়বিড় করে বলল, আমার নীল আকাশ তুমি।